জ্যৈষ্ঠের এক বৃষ্টিমুখর দিনে সম্পূর্ণ অপরিচিত একজন পুরুষের সাথে বিয়েটা হয়ে গেল উৎমির। মসজিদের সকলের উপস্থিতি এবং দোয়ার মধ্য দিয়ে দোমের দুজন মানুষ আবদ্ধ হলো পবিত্র একটি বন্ধনে। নবদম্পতির থেকে উপস্থিত মানুষগুলোই যেন অধিক আনন্দিত হয়ে উঠল আজকের এই বিশেষ দিনটিতে। এই উপলক্ষে তাদের মধ্যে চলতে লাগলো একে অপরকে মিষ্টিমুখ করানোর তুমুল প্রতিযোগিতা। তারই মধ্যে নবদম্পতির দিকে এগিয়ে এলেন একজন বয়োজ্যেষ্ঠ পুরুষ। পরনে ওনার সাদা জব্বা, গলা পর্যন্ত কাঁচা পাকা দাড়ি, মুখশ্রীতে তৃপ্তির হাসি নিয়ে তিনি এসে বসলেন বরকনের সম্মুখে। হাতে থাকা মিষ্টির হাঁড়িটি থেকে কাঁটা চামচের সাহায্যে তুলে নিলেন রসের টইটম্বুর একটি রসগোল্লা। এরপর নতুন জামাতার মুখের সম্মুখে তা ধরে বললেন, আজকের এই বিশেষ দিনে মিষ্টিমুখ না করলে হয়? দেখি হা করো বাবা। শ্বশুরের কথার বিপরীতে কোনো বাক্য বিনিময় করল না শেরওয়ানি পরিহিত নতুন বর। বাধ্য ছেলের মতো গোটা রসগোল্লায় ছোট একটি কামড় বসিয়ে অর্ধেকটা পুড়ে নিল স্বীয় মুখে। তাতেই যেন অধরের হাসিটা চড়া হলো রায়হান কবিরের। এবার বাকি অর্ধেকটা ধরলেন নিজ কন্যার সামনে, কোমল স্বরে বললেন, নে হা কর মা। পিতার কণ্ঠস্বর শুনতেই মাথা তুলে তাকায় উৎমি। চোখে মুখে তার বেদনা ছাপ। ঘোলাটে আঁখি যুগল পিতার পানে স্থির করতেই রায়হান কবিরের বুকটা ধক করে ওঠে। অধরের সে তৃপ্তির হাসিটা বিলীন হয়ে যায় চট করে। সন্তানদের দিক থেকে দ্বিতীয় হলেও এই মেয়েটি হচ্ছে ওনার প্রথম কন্যা সন্তান। এই হচ্ছে সেই নারী যাকে তিনি নিজ জন্মদাত্রী মায়ের মতোই এতকাল ধরে ভালোবেসে এসেছেন, পরম যত্নে আগলে রেখেছেন ভালোবাসার চাদরে। কোলে পিঠে করে শত আদরে বড় করা মেয়েটি যে এই মুহূর্ত থেকে ওনার পর হয়ে গেল, কথাটি মস্তিষ্কে হানা দিতেই চোখজোড়া ভিজে উঠল রায়হান কবিরের। পিতার ভেজা চোখজোড়া দৃষ্টিগোচর হতেই মাথাটা চক্কর দিয়ে উঠল উৎমির। এতক্ষণ ধরে গোপনে রাখা চাপা কষ্টগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে এলো। আটকে রাখা চোখের জল বর্ষণের ন্যায় ঝরতে লাগলো কপল বেয়ে। কন্যার চোখের পানি কখনোই সহ্য করতে পারেন না পিতা রায়হান কবির, বরং সেই মুহূর্তে পুরো পৃথিবীটাই ওনার নিকট বিষাদের মতো তিক্ত লাগে, বিষের মতো বিষাক্ত লাগে। হাতের অর্ধ খাওয়া মিষ্টি পূর্বের ন্যায় হাঁড়ির ভেতরে ঢুকিয়ে হাঁড়িটি রেখে দিলেন মেঝেতে। এক হাতে মেয়েকে জড়িয়ে ধরে দিতে চাইলেন সান্ত্বনা, কিন্তু পারলেন না। ওনার চোখ থেকেও যে টপ টপ করে অশ্রু ঝরছে, কণ্ঠরোধ হয়েছে, বলার মতো খুঁজে পাচ্ছেন না কোনো শব্দ। আশেপাশের সকল কোলাহল থেমে গিয়েছে, স্থানটি হয়ে গিয়েছে নিস্তব্ধ। উপস্থিত সকলে নিষ্পলক দৃষ্টিতে দেখছে পিতা এবং কন্যার কান্না, যে কান্না না সুখের আর না দুঃখের। এ কান্না এক পিতার, যিনি তার কন্যাকে আজকের পর থেকে যখন তখন চাইলেই দেখতে পাবেন না, স্নেহ ভালোবাসার ছায়াতলে আবদ্ধ রাখতে পারবেন না। এ কান্না এক নারীর, যে কিনা চাইলেই আজকের পর থেকে বাবার কাছে আবদার করতে পারবে না, পারবে না অরুণচণ্ডীর মতো নিজ মসজিদে ঘুরে বেড়াতে। আজ থেকে যে তার ঠিকানা বদলে গেল, বদলে গেল গন্তব্য। সময় গড়ালো, এখন বিদায়ের পালা। বাহিরে মেইন রোডে দাঁড়িয়ে আছে ফুলে ফুলে সজ্জিত বরের গাড়িটি। মসজিদ থেকে বেরিয়ে সকলে চলে গিয়েছে বাহিরে। উৎমির কান্নার বেগও কমে এসেছে, চোখের গাঢ় কাজল লেপড়ে গিয়েছে, নাকের ডগায় ফুটে উঠেছে লালাভা। রায়হান কবির সস্নেহে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এতক্ষণে উনিও সামলে নিয়েছেন নিজেকে। মা কেয়া বেগম এতক্ষণ নীরব দর্শকের ন্যায় বাবা মেয়েকে দেখছিলেন। লোকসমাগম কমতেই কন্যার উদ্দেশ্যে বললেন, এক সময় না এক সময় বিয়ে মানুষকে করতেই হয়। বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা হয় স্বামীর বাড়ি। কষ্ট পাস না, নতুন সংসারে যাচ্ছিস, সবাইকে নিয়ে সুখে থাকিস, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করিস। ভেজা চোখে মায়ের পানে তাকায় উৎমি। এই বিদায় বেলাও মায়ের মুখ থেকে এমন কথা শুনে আশাহত হয় মেয়েটির মন। কষ্টটা তরতর করে বৃদ্ধি পায়। তখনই দ্রুত পায়ে হেঁটে আসে বড় ভাই উৎস। তাড়া দিয়ে পিতামাতার উদ্দেশ্যে বলে, বাইরে সবাই অপেক্ষা করছে বাবা, সন্ধ্যা হয়ে এসেছে, তার উপর অনেকটা পথ যেতে হবে। বাসা থেকে উঠে দাঁড়ান রায়হান কবির। পুত্রের কথায় মাথা নাড়ান, মেয়ের দিকে হাত বাড়িয়ে বলেন, চল মা, তোকে এগিয়ে দিয়ে আসি। কোনো বাক্য বিনিময় না করে উঠে দাঁড়ায় উৎমি। মা ভাবি ছোট বোন সহ ভাতিজির থেকে বিদায় নিয়ে পিতার সাথে এগিয়ে চলে বাহিরে। মেয়ের হাত ধরে বেশ কয়েক কদম পাড়ি দিয়ে ফুলে ফুলে সজ্জিত গাড়িটির নিকটে এসে দাঁড়ান ভদ্রলোক। গাড়ির পাশেই বরবেশে দাঁড়িয়ে আছে একজন লম্বা চড়া পুরুষ। পূর্বে সে মৃদু হাসিটা তার অধর থেকে বিলীন হয়েছে অনেক আগেই। এখন সেখানে স্থান পেয়েছে নিঃসত্তা, তীক্ষ্ণ গাম্ভীর্য আর দৃষ্টিতে প্রখর ব্যক্তিত্বের ছাপ। নীরব দর্শকের মতো তখন সেই যে পিতা কন্যার আবেগঘন দৃশ্যটি দেখে বাহিরে এসেছিল সে, তারপর আর ভেতরে যাওয়া হয়নি।
তাদের আগমন ঘটতেই কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো তৈমুর। তার হাতের মধ্যে উৎমের হাতটি সঁপে দিলেন রায়হান কবির। ভারী কণ্ঠে বললেন, প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তান খুব প্রিয়, আমার কাছেও তাই। আমার আদরে এই প্রাণ ভোমরাকে তোমার হাতে তুলে দিলাম বাবা। আজ থেকে ও তোমার আমানত। ওকে কখনো কষ্ট দিও না। ও কষ্ট পেলে যে আমি সারা জীবনের জন্য নিজের কাছেই নিজে অপরাধী হয়ে যাব। আমার বিশ্বাসের মর্যাদা রেখো। আর চোখে নববধূর পনে তাকিয়ে তার হাতটি মুঠোয় নিয়ে নিল তৈমুর। শ্বশুরের পানে স্থির দৃষ্টি রেখে আশ্বস্ত করে বলল, কবুল বলার পর মুহূর্ত থেকে ও আমার অর্ধাঙ্গিনী। ওকে আগলে রাখা, ওর ভালো মন্দ দিক বিবেচনা করা আমার কর্তব্য। এই কর্তব্য পালনে কখনোই ব্যাঘাত ঘটবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। এবার যেন কিছুটা নিশ্চিন্ত হলেন রায়হান কবির। মেয়েকে তুলে দিলেন গাড়িতে। বিদায় পর্ব শেষ হতেই কয়েক মিনিটের মধ্যে রাস্তার ধুলো উড়িয়ে শাসা করে বরের গাড়িটি ছুটতে লাগলো অপরিচিত এক গন্তব্যে। চলন্ত গাড়িটির অর্ধ কাজ নামানো জানালা ভেদ করে বাহিরের পানে দৃষ্টি স্থির করে রেখেছে উৎমি। পাশে বসা মানুষটির দিকে খেয়াল নেই তার। সে আপন ধ্যানে মগ্ন। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে মাথাটা ভার হয়ে এলো তার। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে জীবনের হিসাব নিকাশ কষ্টে ব্যস্ত হয়ে পড়ল বধূরূপে বসে থাকা প্রাপ্তবয়স্কা মেয়েটি। বিয়েটা করে সে কি ঠিক করলো? পারবে কি নতুন একটি পরিবেশে নিজেকে মানিয়ে নিতে? অল্প কিছু সময়ের মধ্যেই তার ছোট্ট মস্তিষ্কে ধরা দিতে লাগলো শখানেক প্রশ্ন। ছোট থেকেই অঙ্কে মেয়েটি ভীষণ কাঁচা, যার দরুন জীবনের হিসাব নিকাশ করতে গিয়েও আজ সে ব্যর্থ হলো। ব্যর্থতা মেনে নিয়ে বন্ধ করে নিল নেত্রযুগল। কয়েক মাইলের পথ অতিক্রম করে এক পর্যায়ে গাড়ি এসে থামলো জমকালো সজ্জিত এক বাড়ির সম্মুখে। খুলে গেল গাড়ির দ্বার। উৎমি তাকালো সেদিক পানে। তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে এলো একটি পুরুষালী হাত। পরনের পোশাক দেখে চিনতে অসুবিধা হলো না যে হাতের অধিকারী ভদ্রলোকটি তার স্বামী। বাড়ানো হাতটিকে অবজ্ঞা করে ভারী লেহেঙ্গা ধরে গাড়ি থেকে নিজ উদ্যোগেই নেমে এলো উৎমি। স্ত্রীর এহেন কাজে স্বামী নামক মানুষটি গুটিয়ে নিল নিজ হস্ত। ঘাড় ঘুরিয়ে পুরো বাড়িতে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল উৎমি। রজনীর প্রথম প্রহরে হরেক রকমের আলোকসজ্জায় জমিনের উপর ঠাই দাঁড়িয়ে থাকা 3 তলা বিশিষ্ট বিশাল বাড়িটির আসল রং কিছুতেই যেন ঠাউর করতে পারল না সে। গাড়ির আওয়াজ পেতেই বাড়ির ভেতরে বেঁধে গেল শোরগোল। শুরু হলো আনন্দঘন উচ্ছ্বাস। তাকে এভাবে একই স্থানে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু কুঞ্চিত হলো তৈমুরের। গম্ভীর কণ্ঠে স্ত্রীর উদ্দেশ্যে বলে উঠল, ভেতরে চলুন উথমি, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। কথাটি শ্রবণাতীত হতেই ঘাড় ঘুরিয়ে স্বামীর পানে তাকায় সে। আগে থেকে এই লোকটি তার দিকে তাকিয়ে থাকায় মিলিত হয় দুজনার দৃষ্টি। উৎমি খেয়াল করে উচ্চতায় লোকটি তার থেকে বেশ লম্বা। লম্বা বললে ভুল হবে, বরং লোকটি তার নিজ উচ্চতার সঠিক, শুধু উৎমি যেন কিছুটা খাটো। এহেন দৃষ্টিতে হতচকিত হলো পুরুষটি। শুকনো ঢোক গিলে তাড়া দিয়ে বলল, আমাকে দেখার জন্য গোটা একটা জীবন পড়ে আছো তুমি। এবার ভেতরে চলুন। কথাটায় খানিকটা লজ্জা পেল উৎমি। হালকা মাথা নাড়িয়ে ধীর পায়ে অগ্রসর হলো বিশাল ভবনটির পথে। সদর দরজার সম্মুখে এসে দাঁড়াতেই দেখা মিলল বেশ কয়েকজন রমণীর। এত এত অপরিচিত মুখের ভিড়ে একটা মুখে শুধু পরিচিত ঠেকলো তার নিকট। পরিচিত মুখের অধিকারিণী মুচকি হাসল। বরণ করে ভেতরে আমন্ত্রণ জানালো তাকে। বসানো হলো অন্দরমহলে। এই পরিচিত মুখের অধিকারিণী ভদ্রমহিলার নাম জেবা। সম্পর্কে উৎমির বড় যা, বড় ভাইয়ের সহকর্মীর স্ত্রী হওয়ার সুবাদে এর আগে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল দুজনার। সাথে হয়েছিল পরিচয়। ভেতর থেকে ডাক এলো জেবার। যাওয়ার আগে সদ্য বাড়িতে পা দেওয়া ছোট জায়ের উদ্দেশ্যে বলে গেল, ওই যে ডাক পড়েছে আমার, তুমি এখানে বসো, আমি বরং ওই দিকটা দেখে আসি। সাথে আশেপাশের ব্যক্তিদেরও বলে গেল, আপনারা ওর কাছেই একটু বসুন, আমি আসছি। কথার পিঠেও শুধুই মাথা নাড়ায় উৎমি। দৃষ্টি ঘুরিয়ে দেখে চারদিক। বাড়ির ভেতরটা সাদা আলোয় আলোকিত। বিভিন্ন বয়সী নারীরা উৎসুক দৃষ্টিতে দেখছে নববধূকে। এরই মধ্যে নতুন বর উদ্দেশ্য হয়েছে সেখান থেকে। তারপর কিছুক্ষণ পুরো দমে চলল পিনপতন নীরবতা। এই নীরবতার অবসান ঘটাতেই ভিড়ের মধ্য হতে এক বয়োজ্যেষ্ঠ কারো উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন। প্রশ্ন করা শেষ হতে না হতেই তৎক্ষণাৎ ভিড় ঠেলে এক চাপা নারী কণ্ঠস্বর থেকে বয়োজ্যেষ্ঠর প্রশ্নের উত্তর এলো। সে কি চাচি, আপনি কিছু জানেন না? এই বিয়ে তো মেজগিনীর অমতে হয়েছে। মেয়ে নাকি তার পছন্দ নয়। এ নিয়ে বাড়িতে কত কাণ্ড। নেহাত ছেলেদের জেদের কারণে বিয়েটা শেষমেশ আটকাতে পারিনি। এই জন্যই রাগে জেদে দরজায় খিলেটেছে। মুহূর্তে যেন ভারী হয়ে উঠল পরিবেশ। শুরু হলো কানাঘুষা।
জম্পেশ খবর পেতেই উপস্থিত নারীরা সেই বিষয়টিকে আরও মশলাপাতি সহকারে সুন্দর করে উপস্থাপন করতে লাগলো একে অপরের নিকট। উৎপীত নির্বাক শুনে যাচ্ছে সেসব কথা। ভেতরে ভেতরে চরম আশ্চর্য হচ্ছে, ভার হয়ে আসছে বুক। বড় ভাইয়ের কাছে শুনেছিল ছেলের পিতা গত হয়েছেন বছর খানেক 4 আগে। মাই এখন পরিবারের সর্বে সর্বা, সেখানে তিনিই কিনা বিয়েতে রাজি নন। বাবা মা ভাই ভাবে কি জানতো না সেসব কথা? খোঁজখবর না নিয়েই তাকে ঠেলে দিলে এমন আগুনের দ্বার প্রান্তে। এই মানুষগুলোর বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে ঘন্টা পেরোলো। শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বরের হাক ডাক। পুরুষালী এমন তেজস্বী কণ্ঠে নীরব হয়ে গেল সকলে। বুবু সম্বোধন করা মধ্যবয়সী মহিলাটির বুড়োজোড়া কুঞ্চিত হলো। মুখশ্রীতে বিরাজমান তার উপচে পড়া রাগ। ঝাঁঝালো কণ্ঠে বললেন, তো কি করব? কোলে নিয়ে বসে থাকবো? দেখ তুরাক, সাফ সাফ জানিয়ে দিচ্ছি, এসবের মধ্যে আমায় একদম ডাকবি না। ওদিকে আমার আম্মা দরজা আটকে বসে আছেন, আর এদিকে ওনারা আনন্দে উল্লাসে মেতে উঠেছে। বড় বোনের এমন কথাই নিভে গেল তুরাগ। কণ্ঠস্বর নিচু হলো। এতই যেহেতু অন্যের ভাবনা নিয়ে চিন্তা, তাহলে আমায় ডাকলি কেন? তোর বউ কোথায়? পটের বিবিসেজে কোথায় ঘুরছেন উনি? ওকে গিয়ে হুকুম কর। একটা কালনাগিনী এসে সংসারে ভাঙন তো আগেই সৃষ্টি করেছিল, এখন আবার নতুন কালনাগিনীর আবির্ভাব। শেষের কথাখানা বিড়বিড় করে বলতে বলতে স্থান ত্যাগ করলেন ভদ্রমহিলা। ভাসুর এবং ননদের কথোপকথনে হতভম্ব হয়ে গেল উৎমি। ননদেরও তাকে পছন্দ নয়, এই জন্যই কি তবে বিয়েতে তাদের দেখা পায়নি সে? কয়েক মিনিট বাদে হন্ততন্ত পায়ে অন্দরমহলে এসে উপস্থিত হলো জেবা। ক্লান্ত স্বরে বলল, দেখো কাণ্ড, ওদিক সামলাতে গিয়ে এদিকের কথা বেমালুম ভুলে বসেছিলাম। বিয়ে বাড়ি মানেই শুধু কাজ আর কাজ। কথার পেটে নীরব রইল উৎমি। চুপচাপ শুধু শুনল। মৃদু হাসল জেবা। উপস্থিত সকলের উদ্দেশ্যে বলল, ওকে বরং আমি তৈমুরের ঘরে দিয়ে আসি। এই ভারী পোশাক গয়নাগাটি পরে কি আর এইভাবে বসে থাকা যায়? আমরা যাই, আপনাদের কিছু প্রয়োজন হলে কিন্তু অবশ্যই মালতী ফুফুকে ডাকবেন। বরাবরের মতো এবারও বউটির কথায় মন্ত্রমুগ্ধ হলো উপস্থিত সকলে। তাদের থেকে বিদায় নিয়ে উৎমিকে সঙ্গে করে সিঁড়ি ভেঙে উপরে উঠল জেবা। একতলা থেকে দোতলায় উঠে পরপর 3টে ঘর পেরিয়ে চতুর্থ ঘরটার সম্মুখে এসে থামল সে। বদ্ধ দরজা ঠেলে প্রবেশ করলো ভেতরে। পঙ্খবাধ্য মেয়ের মতন তার পিছু পিছু ভেতরে এলো। দৃষ্টিগোচর হলো বিশাল একটি গোছানো কক্ষের। ঘরের মাঝখানে ঠাঁই পাওয়া বিশাল পালঙ্কটি ফুলে ফুলে সজ্জিত। বিছানার মাঝখানটায় তাকে নিয়ে বসিয়ে দিল জেবা। থুতনি পর্যন্ত ঘোমটা টেনে দিয়ে দুষ্টু হেসে ফিসফিস করে বলল, আমি গিয়ে তৈমুরকে পাঠিয়ে দিচ্ছি। স্বামী না আসা পর্যন্ত কিন্তু এখানেই চুপটি করে বসে থাকবে মেয়ে। বলেই সাদা আলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে কক্ষ ত্যাগ করল সে। আশেপাশে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল উৎমি। শরীরটা খুব ক্লান্ত। এই বিয়ে চিন্তায় গতকাল রাতেও তার ঘুম হয়নি। মায়ের উপরে রাগ দেখিয়ে দুপুরেও মুখে তোলেনি একটা দানা পানীয়। তবে এই মুহূর্তে তার পেট কামড়াচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে ঘুমে। একশত সমস্যা নিয়েও বধূরূপেই তাকে ঠায় বসে থাকতে হলো বিছানায়। ধীরে ধীরে সময় বাড়ছে। অবশ্যই আসছে উৎমির দেহ। বারবার বন্ধ হয়ে আসছে নেট্রযুগল। একটা সময় ঘুমের নিকট হার মেনে নিয়েই ঘুমের তলদেশে পাড়ি জমালো সে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। থেমে গিয়েছে বাইরের সকল কোলাহল। যে যার মতো বিছানা পেতে ঘুমের রাজ্যে ডুব দিয়েছে। এই নিস্তব্ধতায় দূর হতে ভেসে আসছে পেঁচার ডাক। বাসর ঘরের প্রবেশদ্বারে নববরদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হলেও তৈমুরকে হতে হলো না তেমন কোনো কিছুর সম্মুখীন। বিনা বাধায় কক্ষে প্রবেশ করে নিঃশব্দে সে আটকে দিল দ্বার। দরজা আটকে লাইট জ্বালিয়ে পেছন ফিরতেই ললাটে উদিত হলো বেশ কয়েকটি ভাঁজ। বাসর ঘরে বার প্রবেশ করেই দেখতে পায় বিছানার মধ্যেখানে ঘোমটা টেনে বসে থাকা নববধূকে। ধীরে ধীরে বর এগিয়ে গিয়ে সরায় বধূর ঘোমটা। তৎক্ষণাৎ দৃষ্টিগোচর হয় লাজে রাঙা একটি নারী মুখশ্রী। কিন্তু তৈমুরের ক্ষেত্রে তেমনটি হলো না। বরং সে দেখতে পেল বিছানায় এলোমেলো গভীর নিদ্রায় বিভোরে থাকা তার সদ্য বিয়ে করা ঘরে তোলা স্ত্রীকে। ছোট ছোট কদম ফেলে সে এগিয়ে এলো পালঙ্কের নিকটে। কোনো প্রকার শব্দ না করে বসলো বিছানার এক পাশে। মাথার একটু নিচু করে তীক্ষ্ণ দৃষ্টি তাক করে দেখতে লাগলো মেয়েটিকে। মেয়েটি যে অত্যন্ত রূপবতী তা তৈমুরের অজানা নয়। তবে বিয়ের সাজসজ্জায় তার সৌন্দর্য বেড়ে হয়েছে দ্বিগুণ। বড় ভাই তুরাগের কলিগের ছোট বোন হচ্ছে উৎমি। উৎসর আমন্ত্রণে স্ত্রী বাচ্চা সমেত বেশ কয়েকবার তাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল তুরাগ। সেখানে এই মেয়েটিকে খুব মনে ধরে ভাবি যেবার। তারপর স্বামীর সাথে বিভিন্ন সলাহ পরামর্শ করে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসে তাদের বাড়িতে। প্রত্যেক বাবা মা চান নিজ কন্যাকে সৎপাত্রে ন্যস্ত করতে। বড় ভাই চায় বোনের জন্য দায়িত্ববান সব পুরুষ।
উৎস তাই চেয়েছে। বাবা মায়ের সাথে আলোচনা করে গোপনে পাত্র সম্পর্কে সব খোঁজ খবর নিয়েই বিয়ের দিকে এগিয়েছে। যদিও বিয়েতে উৎমির ঘোর আপত্তি ছিল, কিন্তু এক পর্যায়ে ভাইয়ের বিভিন্ন যুক্তিতর্কের সম্মুখে হার মেনে নিতে হয় তাকে। তৈমুরও রাজি ছিল না বিয়েতে। তার প্রধান কারণ তার মা সরাসরি এই মেয়েকে নাকচ করেছিলেন। মায়ের উপরে কি করেই বা কথা বলবে সে। তবুও ভাই ভাবির জোরাজোরিতে মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিল তৈমুর। মেয়েটির আচার ব্যবহার, জড়তাহীন কথাবার্তা এবং রূপ তাকে মুগ্ধ করে। এতই তার কঠোর মনের পরিবর্তন হয়। শেষমেশ মা বোনের মতের বিরুদ্ধে গিয়ে বড় ভাইয়ের সিদ্ধান্তে সে বিয়ে করে নেয় এই রূপবতী রমণীকে। মেয়েটির সম্পর্কে ভাবতে ভাবতে এক অজানা মোহে আটকে পড়ে তৈমুর। বুড়ো আঙুলের সাহায্যে ছুঁয়ে দেয় তার লিপস্টিকের রাঙা ওষ্ঠদয়। নিজেকে হারিয়ে ফেলে অজানা এক ঘরে। পগার দৃষ্টিতে জমা হয় তীব্র নেশা, প্রেমময়ী নেশা। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। স্পর্শ গাঢ় থেকে গাঢ়তর হতেই নড়ে চড়ে ওঠে নবু বধূরূপে শয়নে থাকা উৎমি। কারো স্পর্শে মস্তিষ্ক সজাগ হয়ে ওঠে তার, কিন্তু চট করে সে খুলতে পারে না নিজ হৃদয়। তার নড়চড় দেখে ঘোর ভাঙে তৈমুরের। গুটিয়ে নেয় নিজ হস্ত, বেরিয়ে আসে ভেতরের গম্ভীর সত্তা। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে উঠে যায় বসা থেকে। তারপর আলমারি হতে পরনের পোশাক নিয়ে চলে যায় ওয়াশরুমে। খানিক বাদে তন্ডাকে সরিয়ে চোখ মেলে তাকাতে সক্ষম হলো উৎমি। শোয়া থেকে উঠে বসল সে। চোখ দুটো অঙ্গুলি দিয়ে ঘষা দিতেই অবশিষ্ট কাজলটুকু লেপটে গিয়ে বিশ্রী রূপ ধারণ করলো। আশেপাশে দৃষ্টি বুলিয়ে পূর্বের ন্যায় ফাঁকা কক্ষটি দেখে মনক্ষুণ্ণ হলো। দেয়ালে ঝুলন্ত বিশাল ঘড়িটিতে 12টা বাজে 28 মিনিট। এত রাত হয়ে গেল, অথচ এখনো লোকটি এলো না। ভীষণ রাগ হলো তার। বিড়বিড় করে বলতে লাগলো, মা বোনের মতো এই লোকটারও কি আমায় অপছন্দ? অপছন্দ হলে বিয়ে কিভাবে হলো? আর এত এত অপছন্দের ভিড়ে আমিই বা কি করে এলাম? বিড়বিড় করতে করতে দরজা খোলার শব্দ হলো। শব্দের উৎস খুঁজতে পাশ ফিরে তাকায় উৎমি। দৃষ্টিগোচর হয় কালো রঙের ট্রাউজার আর সাদা রঙের টি শার্ট পরিহিত একজন পুরুষকে। লোকটিকে দেখেই চমকায় সে। এ আবার ঘরে এলো কখন? স্ত্রীকে এভাবে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকতে দেখে স্নান হাসে তৈমুর সুধায়। ঘুম শেষ? খানিকটা লজ্জা পায় উৎমি। নুয়ে নেয় মাথা। মৃদুস্বরে জিজ্ঞেস করে, কখন এলেন আপনি? এসেছি তো অনেকক্ষণ। এসে দেখি আপনি ঘুমে বিভোর। ডাকলেন না কেন? ইচ্ছে করেনি। কথার পেটে কথা খুঁজে পায় না উৎমি, তাই নীরব থাকে। ভেজা তোয়ালেটা চেয়ারের উপর মেলে দিয়ে বিছানায় এসে বসলো তৈমুর। তৎক্ষণাৎ কিছুটা ঘাবড়ে গেল উৎমি। যা ঠিকই দৃষ্টিগোচর হলো তৈমুরের। তবে সেদিকে বিশেষ পাত্তা না দিয়ে স্ত্রীর ডান হাতটি টেনে ধরল সে। কেঁপে উঠল উৎমি। চট করে মস্তিষ্কে নিষিদ্ধ সকল চিন্তাভাবনার উদয় হলো। প্রাপ্তবয়স্কা রমণী হওয়ার পরেও ভেতরে তার অস্থিরতায় ছেয়ে গেল। তার এই অবদ্ধ কম্পন টের পেল তৈমুর। তবে ছাড়ল না। দুহাত ভর্তি একগাদা চুড়িগুলো ধীরে ধীরে খুলে একপাশে রাখলো। পাকা হাতে পরিয়ে দিল সোনার দুটো বালা। বলল, শুনেছি বাসর রাতে নাকি স্ত্রীদের উপহার দিতে হয়, তাই উপহার হিসেবে এই সুন্দর হাত জোড়ায় বালা পরিয়ে দিলাম। লোকটির কথায় অজানা এক অনুভূতি ছুঁয়ে গেল উৎমির হৃদয় প্রাঙ্গণে। লোকটির চাহনি দৃষ্টিগোচর হতেই কিছুটা ইতস্তত বোধ করল সে। তৈমুর যেন খুব সহজেই মেয়েটির মুখশ্রী পড়ে ফেলল। আশ্বস্ত করে বলল, লজ্জা পাচ্ছেন নাকি ভয়? লজ্জা পেলে ঠিক আছে, তবে ভয় পাওয়া কিন্তু চলবে না। আমি আপনার নিজের মানুষ তুমি। আমার সাথে বাকিটা পথ আপনাকে চলতে হবে, পুরো জীবন কাটাতে হবে। তাই সকল ভয় ভীতির জড়তা দূরে ঠেলে দিয়ে প্রথম সাক্ষাতের মতো সহজ হন। কথার বিপরীতে মাথা নাড়ায় উৎমি। ফিসফিস করে তৈমুর বলে, আপনি যেসব ভাবছেন সেসব কিছু এই মুহূর্তে আমি আপনার সঙ্গে করছি না। এবারও চমকে গেল উৎমি। লোকটি কি মনের কথা পড়তে জানে? সে জানুক বা না জানুক, তবে এই মুহূর্তে ভীষণ লজ্জা লাগছে তার। স্ত্রীর এহেন অবস্থায় কৃত্রিম হাসল তৈমুর। আশেপাশে তাকিয়ে পুনরায় বলল, আপনার লাগেজটা তো দেখছি না, মনে হয় নিচে রয়ে আছে। তবে সমস্যা নেই, আলমারিতে শাড়ি আছে, গিয়ে ওখান থেকে একটা পরে নিন। এই ভারী পোশাক গহনা পরে কিভাবে এখনো বসে আছেন বলুন তো? কষ্ট হচ্ছে না? উত্তর দেয় না উৎমি। নীরবে বাধ্য মেয়ের মতো বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে এগোয় ড্রেসিং টেবিলের সামনে। আর চোখে স্ত্রী পানে তাকিয়ে বিছানার একপাশে জায়গা রেখে অপর পাশে গিয়ে শুয়ে পড়ল তৈমুর। চোখ জোড়া বন্ধ করে বলে উঠল, ফ্রেশ হয়ে নির্দ্বিধায় বিছানায় এসে শুয়ে পড়বেন। আশা করি পাশে শুতে আপত্তি নেই। আমি কিন্তু একদম হাত পা ছড়াছড়ি করি না, আর করলেই বাকি পরপুরুষ তো নই। প্রভাতের আলোয় আলোকিত ধরণী। রজনীর আধারে বিলীন হয়ে যাওয়া সকল কোলাহল প্রভাতের কিরণের সাথেই জাগ্রত হয়ে উঠেছে ফুলকুঞ্জে।
মায়ের কক্ষদ্বারে মিনিট 10 সময় ধরে দাঁড়িয়েছে তৈমুর। চোখে মুখে তার একরাশ লজ্জা, চিন্তা ও জড়তা। ভেতরে প্রবেশ করবে কি করবে না সেই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছে ছেলেটা। তার ভাবনার মধ্যেই হঠাৎ করে পেছন থেকে শোনা গেল পরিচিত একটি কণ্ঠস্বর। এ কি তৈমুর, এখানে দাঁড়িয়ে আছো কেন? তৎক্ষণাৎ পেছন ফিরে তাকায় তৈমুর। দৃষ্টিগোচর হয় ভাবি জেকবাকে। হাতে তার খাবারের ট্রে। আর একটু সামনে গিয়ে সে পুনরায় জিজ্ঞেস করে, আম্মার সঙ্গে দেখা করতে এসেছো? হ্যাঁ, গতকাল তো দেখা করতে পারলাম না, এমনকি বেরোনোর সময় এতগুলো টাকার পরেও আম্মা দরজা খুললেন না, তাই। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? প্রশ্নটির সঠিক কোনো উত্তর দিতে পারল না তৈমুর। তার অব্যক্ত কথাটা যেন সহজেই বুঝতে পেরে গেল জেবা। খাবারের ট্রেটা দেবরের হাতে তুলে দিয়ে বলল, সবে মাত্র সকাল 8টা বাজে, এখন আর দেখা করার প্রয়োজন নেই। নাস্তা সেরে তারপর এসে দেখা করে যেও। আম্মা নাস্তা করবেন না? আম্মার নাস্তা আপা নিয়ে গিয়েছেন আম্মার ঘরে। এত চিন্তা করো না। আমাদের উপর রেগে থাকলেও আপার উপরে কিন্তু উনি রেগে নেই, তাই ঠিক সময় মতো উনি খেয়ে নেবেন। নিশ্চিত হয় তৈমুর। জেবা পুনরায় শুধায়, তা ঘুম ভেঙেছে উৎমির? রাতেও মেয়েটার খাওয়া হয়নি। কি একটা অবস্থা বলো তো। বিয়েবাড়ির সব কাজ একা হাতে সামলাতে গিয়ে আমি ওর খাওয়ার কথা একদম ভুলে গিয়েছিলাম। এভাবে কিছু হয়? আম্মা না হয় রাগ করেছেন, কিন্তু আপা চাচিরা কেন এলেন না বলো তো? নামেই সব আপনজন। বলতে বলতে আরও অনেক কিছুই বলল সে। সেসব কোনো কথাই শ্রবণালী পর্যন্ত পৌঁছল না তৈমুরের। প্রশ্ন করল, কাল রাতে উধু আমি খাইনি? সেই যে ও বাড়িতে থেকে এ বাড়িতে এলো, তারপর থেকে কিছুই খাওয়া হয়নি। না, এতক্ষণ ধরে আমি কি বললাম তোমায়? আচ্ছা ঘরে যাও, তবে দুজনে একসাথে নাস্তা করো গিয়ে। কথাটা শেষ করে স্থান ত্যাগ করল জেবা। পূবের জানালা দিয়ে সূর্যের কিরণ এসে পড়েছে বিশাল কক্ষটিতে। কোমরে ওড়না বেঁধে বাসিঘর পরিষ্কার করতে ব্যস্ত উৎমি। মাথার উপরে বিশাল ফ্যানটি বন্ধ। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। পিঠ পর্যন্ত ছড়িয়ে থাকা খোলা চুলগুলো থেকে ঝরে পড়ছে পানি। ঘর পরিষ্কার করে ময়লাগুলো ঝুড়িতে রেখে উঠে দাঁড়ালো সে। মনোযোগী দৃষ্টিতে পুরো ঘরটা ভালো করে এবার পর্যবেক্ষণ করলো। দক্ষিণের বারান্দার প্রবেশদ্বারের পাশ ঘেঁষে একটি বুক সেলফ, তাতে বিভিন্ন বইয়ের সমাহার। তার পাশে একটি টেবিল আর চেয়ার, যার উপর ল্যাপটপ সহ আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র সুন্দরভাবে গুছিয়ে রাখা। উৎমি বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল বুক সেলফটির দিকে। তারপর পা বাড়ালো বারান্দার পথে, কিন্তু তারা যাওয়া হলো না। সেখানেই থেমে যেতে হলো। ভেতরে এসে প্রবেশ করলো তৈমুর। জাগ্রত স্ত্রীকে দেখতে মুচকি হেসে বলল, সুপ্রভাত মিসেস। প্রত্যুত্তর করল না উৎমি, বরং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল স্বামী নামক ভদ্রলোকের পানে। আপাতমস্তক পরখ করে দেখতে লাগলো। সাদা পাজামা পাঞ্জাবিতে লোকটিকে মনে হচ্ছে শরতের একগুচ্ছ কাশফুল। কপাল চুইচুই এলোমেলো চুলে লাগছে কোনো এক স্নিগ্ধ পুরুষ। চোখের চিকন ফ্রেমের চশমাটার জন্যে মুখশ্রী জোরে ফুটে উঠেছে গাম্ভীর্য, যার মধ্যে ঠোঁটের মুচকি হাসিটা উৎমির কাছে খুবই বেমানান লাগলো। মনে হলো লোকটি যেন এক প্রকার বাধ্য হয়ে হাসছে। তার ভাবনার মধ্যেই টেবিলের উপর খাবার ট্রেটা রাখলো তৈমুর। মাথা তুলে তাকালো স্ত্রীর পানে। দৃষ্টিগোচর হলো মেয়েটির পলকহীন আঁখি, যা তার দিকেই নিবদ্ধ। এমন বেপরোয়া চাহনিতে অপ্রস্তুত হলো তৈমুর। হালকা কেশে মনোযোগ ঘোরানোর চেষ্টা চালিয়ে জিজ্ঞেস করলো, অমন করে কি দেখছেন? লোকটির প্রশ্নে হতচকিত হলো উৎমি। দৃষ্টি সরিয়ে শুকনো ঢোক গিলল। যথেষ্ট গম্ভীর হওয়ার চেষ্টা চালিয়ে সহজভাবে উত্তর দিল। আচমকা এমন উত্তরে কিছুটা ঘাবড়ে গেল তৈমুর। অপ্রস্তুত ভঙ্গিমা কাটিয়ে জোরপূর্বক ঠোঁটের কার্নিশে কৃত্রিম হাসি ফুটিয়ে পুনরায় প্রশ্ন করল। তা দেখে কি মনে হলো? উত্তর দেওয়ার জন্য কয়েক মুহূর্ত সময় নিল উৎমি। মুখশ্রী আরো গম্ভীর করে বলল, আহামরি কিছু মনে হয়নি, তবে আপনার হাসিটা অসহ্য, অসুন্দর। এভাবে আর আমার সামনে একদম হাসবেন না। কথাটা শেষ করে হাত দিয়ে এসে চেয়ার টেনে বসলো উৎমি। খাবার দেখেই ঘুমন্ত খিদেটা আবারও জেগে উঠছে তার। বাড়িতে আজ নাস্তা হিসেবে রান্না হয়েছে ভুনা খিচুড়ি, তার সাথে ঝোল ঝোল মুরগির মাংস। খাবারটি উৎমির প্রিয়। মুরগির জায়গায় কড়কড়ে ইলিশ ভাজা হলে ব্যাপারটা হয়তো আরও জমে যেত। এক লোকমা খাবার মুখে তুলে তৃপ্তি সহকারে চিবিয়ে গলাধকরণ করে স্বামীর পানে তাকালো উৎমি। লোকটিকে পূর্বের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে তাড়া দিয়ে বলে উঠল, কি ব্যাপার, এখন এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে বসুন।
তার কথায় নড়ে চড়ে উঠল তৈমুর। নীরবে হাত ধুয়ে এসে নিজের জন্য রাখা প্লেটটি তুলে হাতে, টেবিলে চেয়ার সংখ্যা একটি হাওয়ায় গিয়ে বসলো বিছানায়। স্ত্রী বলা পূর্ববর্তী কথাটি যে ঠিক কতটা তার উপর প্রভাব ফেলতে পেরেছে তা যেন বোঝা বড়ই দায়। এর মধ্যেই খাওয়া শেষ হলো উৎমের। অবশেষে তার পেট মহাশয় শান্ত হলো। তৈমুর চুপচাপ নিজের মতো করে খাচ্ছে, তবে সেদিকে বিশেষ পাত্তা দিল না উৎমি। গতকালকার সকল লাজলজ্জা জড়তা রাতের আধারের সাথেই যেন বিলীন হয়ে গেল তার মধ্য হতে। বুক সেলফের দিকে তাকিয়ে স্বামীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। আপনি কি খুব বইপ্রেমী মিস্টার? বিপরীত পাশ হতে তার প্রশ্নের কোনো উত্তর এলো না। তাতেও যেন উৎমের মধ্যে কোনো ভাবান্তর হলো না। ব্যঙ্গ করে বলল, আমার আবার বই পড়তে একদমই ভালো লাগে না। বই দেখলেই মনটা ছটফট করে, খুব ঘুম পায়। মানুষ কিভাবে যে এত বই পড়ে কে জানে। তা আপনার চোখের এই দুরবস্থা কি এই কারণেই হয়েছে মিস্টার বিন? শেষাংশ কথাটি শুনে ফুস করে দীর্ঘশ্বাস ফেলল তৈমুর। হাত দিয়ে টেবিলে রাখা ট্রের উপর গুছিয়ে রাখল এটো প্লেটটি। তারপর ফাঁকা চেয়ারটি টেনে বসে পড়ল তাতে। মুখশ্রী তার পূর্বের ন্যায় অত্যন্ত গম্ভীর হলেও বেশ স্বাভাবিক কণ্ঠে এসে বিপরীতে বলে উঠল, তৈমুর, আমার নাম ইয়ামুর হাসান তৈমুর। দয়া করে কোনো আজেবাজে নামে ডাকবেন না। বুড়ো কুচকে স্বামীর পানে তাকায় উৎমে, সন্দেহ নিয়ে শুধায়, মিস্টার বিন নামটা কি আপনার কাছে আজে বাজে নাম বলে মনে হয়? হুম, মনে হবে কেন? তবে আমার নাম তো আর মিস্টার বিন নয়। তা অবশ্য ঠিক, তাইমুর সাহেব। নামটি একটু টেনে উচ্চারণ করল উৎমি। মেয়েটির এমন আচরণে মুচকি হাসল তৈমুর, বলল, বই পড়তে ভালো লাগে না, কাউকে পড়তে দেখলে ভালো লাগে না, তাহলে শিক্ষক হলেন কিভাবে? কেই বা আপনাকে এমন গুরুত্বপূর্ণ চাকরি দিল বলুন তো? কপালে ভাঁজ পড়ল উৎমির, চোখ মুখ কুচকে বলল, অবশ্যই নিজের যোগ্যতায় পেয়েছি। আপনার কি মনে হয় উপর মহলে বসে থাকা মানুষরা আমার শ্বশুর হয় যে এমনি এমনি আমায় শিক্ষা ক্যাডার বানিয়ে দেবে? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝাই তৈমুর। মুহূর্তেই হাস্যোজ্জ্বল মুখখানা মলিন হয়ে যায় উৎমির। বিছানায় পা ঝুলিয়ে বসে নিজেকে স্বাভাবিক করে নেয়। পূর্ণ এবং গাঢ় স্থির দৃষ্টি করে তাকায় সামনে বসা শ্যামবর্ণের পুরুষটির পানে। ভেতরে ভেতরে কথাগুলো গুছিয়ে নিতে একটু সময় নেয়। তারপর সরাসরি প্রশ্ন ছুড়ে, আপনার মা গতকাল থেকে ঘরে দরজা আটকে বসে আছে। আমায় নাকি ওনার একদমই পছন্দ নয়। এমনকি আপনার বড় বোনেরও আপনার মায়ের মতো একই অবস্থা। তাহলে এই বিয়েটা কেন হলো তৈমুর সাহেব? বিয়ের আগেই বা আমাদের কেন জানাননি এসব? আপনার কি মনে হয় না আপনি এবং আপনারা আমায় ঠকিয়েছেন? আমি কিন্তু প্রথমে বিয়েটা করতে চাইনি তৈমুর সাহেব। তা তো আমি আপনাকে সাফ সাফ জানিয়ে দিয়েছিলামই, তারপরেও এত কাহিনী কেন? সোজা হয়ে মুখোমুখি বসল তৈমুর। ফ্যাকাশো হয়ে গেল তার মুখশ্রী। শীতল কণ্ঠে উত্তর দিল, ভালো লেগেছে তাই। ভালো লেগেছে? হ্যাঁ, সংসার তো আপনি আমার সাথে করবেন। তাহলে কে মেনে নিল, কে পছন্দ করলো, কে অপছন্দ করলো, তাতে আপনার কি? আমি তো আপনাকে খুব পছন্দ করি। আপনার মা বোন আমায় অপছন্দ করেন। আপনার বড় বোনের আচরণ তো গতকাল সবার সামনেই দেখলাম। আর আপনার মা যে ভবিষ্যতে এ নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না, তার কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? নিশ্চুপ তৈমুর। তৎক্ষণাৎ উত্তর দেওয়ার মতো সহজ কিছু খুঁজে পেল না। তার নীরবতায় সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে উৎমি ব্যঙ্গাত্মক সুরে বলে, কোনো উত্তর নেই তাই না? আসলে বিয়েটা আপনার কাছে ছেলে খেলা, রাইট? ভাই ভাবি জোর করলো তাই মেয়ে দেখতে চলে গেলেন। মেয়ে সুন্দর, মেয়ের রূপ আছে, আর সেই রূপের মোহে পড়ে কোনো কিছু বিবেচনা না করে বিপরীত মানুষটার মতামতের তোয়াক্কা না করে বিয়ে করে নিলেন, রাইট? হ্যাঁ, পুরুষ মানুষ। এই মোহ যখন কেটে যাবে তখন ছেড়ে দিতেও তো দুবার ভাববেন না। কথাটা বলতে বলতে ঘোলাটে হয়ে এলো উৎমির দৃষ্টি। গভীর কোনো কিছু ভাবতেই মুচড়ে উঠল বুক। স্ত্রীর এহনো কথাটা যেন মস্তিষ্ক জুড়ে আঘাত হানল তৈমুরের। শীতল কণ্ঠে বলল, বিয়ে হচ্ছে দুই ধরনের, এক অ্যারেঞ্জ আর দুই লাভ। একে অপরের মধ্যে চেনা জানা বোঝাপড়ার পর হয় প্রণয়, আর তারপর তার রূপ নেয় বিয়েতে, যাকে বলে লাভ ম্যারেজ। আর অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন, যেখানে বিয়ের আগে দেখা হয় রূপ আর যোগ্যতা। ছেলেপক্ষ দেখে মেয়ের রূপ, মেয়ের স্বভাব, গুণাবলী, চরিত্র ইত্যাদি। কনে পক্ষ দেখে ছেলের যোগ্যতা, চাকরি, স্যালারি। আপনার পরিবার, আপনার বাবা, ভাই ঠিক তাই করেছেন। সবকিছু বিবেচনা করেই ওনারা আমার হাতে আপনাকে তুলে দিয়েছেন। তার বিনিময়ে আমি তাদের
তার বিনিময়ে আমি তাদের কথা দিয়েছি আপনাকে সুখে রাখার, সব বিপদ আপদ থেকে রক্ষা করার। কথা যখন দিয়েছি সেহেতু কথা আমি রাখবই। তবে আপনার রূপ দেখে যে আমি সবাইকে তোয়াক্কা করে আপনাকে বিয়ে করেছে, এটা সত্যি না অথমি। তাহলে সত্যটা কি? আপনি একজন বুঝদার পরিপক্ক প্রাপ্তবয়স্ক নারী। বিয়ে করার জন্য এর থেকে বড় কোনো কারণ ছিল না। লোকটির কথায় অবাক হয় উৎমি, দৃষ্টিতে জমা হয় তীব্র সন্দেহ। তার এহনো দৃষ্টিতে ভেতরে ভেতরে হতাশ হয় তৈমুর। বাহ্যিকভাবে নিজের গম্ভীরতা বজায় রেখে দীর্ঘশ্বাস ফেলে, বোঝানোর উদ্দেশ্যে বলে, পৃথিবীর প্রতিটি সম্পর্কে কিছু না কিছু জটিলতা রয়েছে, তবে সবচেয়ে জটিল সম্পর্ক কি জানেন? স্বামী স্ত্রীর সম্পর্ক। বিয়ের আগে চুটিয়ে প্রেম করা সহজ, কিন্তু সংসার করা খুব কঠিন। প্রেমিক প্রেমিকা হওয়া সহজ, হাত ধরাধরি করে অলিগলি পার্কে ঘুরে বাদাম খাওয়া সহজ, কিন্তু স্বামী স্ত্রী হয়ে একে অপরের ভরসার স্থানে গিয়ে পুরো জীবনটা পার করে দেওয়া অনেক কঠিন। যোজন যোজন দূরত্ব থেকে মুঠোফোনের প্রেমময় কয়েকটা বাক্য বলা সহজ, কিন্তু একই ছাদের নিচে একই বিছানা থেকে যুগের পর যুগ কাটিয়ে দেওয়া কঠিন। আর এই কঠিন কাজগুলো করা সবার পক্ষে সম্ভব নয় অথমি। এর জন্য প্রয়োজন হয় ধৈর্যের, লাগে সহ্য করার ক্ষমতা। একটা মানুষের চোখে কিন্তু দীর্ঘদিন ভালো থাকা সম্ভব নয়, কারণ মানুষের মন চাহিদার বদল হয়। তাই এসব কিছু মোকাবেলা করার জন্য জীবনে একজন বুঝদার সঙ্গিনের প্রয়োজন। ওই আধ ঘন্টার কথোপকথনে আমার আপনাকে সঠিক বলেই মনে হয়েছে, তাই বিয়ে করে নিয়েছে। এতে অনেক কিছু তো দেখছি না, তবে আপনাকে একটা সিক্রেট বলবো তুমি। কি সিক্রেট? মানুষের চোখ, কথা বলার ভঙ্গি দেখে আমি তাদের ভেতরটা চিনতে পারি, যে আমার আম্মা চান পারেন না। খুব অল্প বয়সে আমার আম্মার বিয়ে হয়েছিল আমার বাবার সাথে। নিজেকে বোঝার আগে সংসারে জাতকলে পিষ্ট হতে হয়েছে ওনাকে। দুনিয়া চেনার বয়সে চিনতে হয়েছে সংসারের মানুষদের, জানতে হয়েছে তাদের পছন্দ অপছন্দ। এদিকে বছর 4 আগে বাবার মৃত্যু, যে শোকটা হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। চোখের সামনে জীবনসঙ্গী হারানোর কষ্ট যে খুব মারাত্মক উথমি, তার উপর পারিবারিক আরো জটিলতা তো রয়েছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বিপরীতে উপর নিচ মাথা নাড়ায় উৎমে। কিছুক্ষণ আগে সেই কাটকাট জবাব দেওয়া কণ্ঠস্বর রোধ হয়, নরম হয় হৃদয়। মুখশ্রীতে স্পষ্ট হয় প্রবল অপরাধবোধ, যা চোখের আড়াল হয় না তৈমুরের। পুনরায় বলে, আপনি একজন মানুষ, আর একজন মানুষ কখনোই সকলের পছন্দের তালিকায় থাকতে পারে না। পৃথিবীতে এমন অনেক থাকবে যারা আপনাকে অপছন্দ করবে, অহেতুক ঘৃণা করবে। আবার এমন অনেক থাকবে যারা আপনাকে কারণে অকারণে পছন্দ করবে, ভালোবাসবে। তাই কখনো কারো কথা মনে নিয়ে কষ্ট পাবেন না। আমার পরিবারের কথা তো একদমই নয়। আমি চাই না আমি ব্যতীত কারো কথায় আপনি গুরুত্ব দিন। আর একটা অনুরোধ, আমার মাকে কখনো অসম্মান করবেন না অথমি। নিজের মা ভাবতে না পারলেও সে আপনার জীবন সঙ্গিনীর জন্মদাত্রী মা, এতটুকু কারণে তো সম্মান করাই যায়, তাই না? উপর নিচ মাথা নাড়ায় উৎমে। কণ্ঠস্বর আর একটু খাদে নামিয়ে তৈমুর বলে, আপনি বুঝদার শিক্ষিত নারী, আপনার কাছে এতটুকু আশা কি আমি করতে পারি না? উৎমে খেয়াল করলো লোকটির কথা খুবই গোছালো এবং সাবলীল, যা তার ওই পাষণ্ড হৃদয়ে সৃষ্টি করেছে দুর্বলতা, তলিয়ে দিয়েছে ঘোরের এক অতল গহ্বরে। প্রশ্নের বিপরীতে সে ছোট্ট করে জবাব দিল। হুম। স্ত্রীর মুখ থেকে নিঃসৃত এই একটি শব্দেই তৈমুরের অধরে ফুটে উঠল তৃপ্তির হাসি। বসা থেকে উঠে দাঁড়ালো সে, কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে দরজার দিকে এগোতে এগোতে বলল, বসুন আপনি, আমি গিয়ে আপনার কাছে কাউকে পাঠিয়ে দিচ্ছি। বিছানায় আছোয়া হয়ে পাঞ্চি পড়ছেন শাহানা। ওনার পাশে বসে আছে বড় কন্যা তিথিয়া। নিজের মতো করে মায়ের উদ্দেশ্যে বলছে গুরুত্বপূর্ণ কিছু কথা। শাহানা চুপচাপ মনোযোগ সহকারে শুনছেন সে কথা, কিন্তু হঠাৎ করে ওনার মনোযোগ বিঘ্ন ঘটে, সাথে থেমে যায় তিথিয়ার কণ্ঠনালে। দরজায় টোকা পড়ে, বাইরে থেকে বেশি আসে পুরুষালী কণ্ঠস্বর। আম্মা, ভেতরে আসবো? ছোট পুত্রের কণ্ঠস্বর পেতেই নড়ে চড়ে ওঠেন শাহানা। চোখে মুখে ছাপিয়ে ওঠে অভিমান। চুপচাপ ঠায় বসে থাকেন নিজের স্থানে। মায়ের থেকে আসনেরূপ উত্তর না পেয়ে তিথি অনুমতি দিয়ে উচ্চস্বরে বলে ওঠে, আয়। বড় মনের অনুমতি পেয়ে ভেতরে প্রবেশ করলো তৈমুর। মাকে সালাম দিয়ে চেয়ার টেনে বসলো। শাহানা তাকালেন না পুত্রের পানে, মনে মনে সালামের জবাব নিয়ে মুখ ঘুরিয়ে বসে রইলেন। মায়ের পানে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল তৈমুর। ভেতর থেকে বেরিয়ে এলো চাপা দীর্ঘশ্বাস। কিছুক্ষণ নীরব থেকে মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, আমার উপর রেগে আছেন আম্মা?
এবারও মুখ দিয়ে টু শব্দটি বের করলেন না শাহানা। মায়ের নীরবতায় বরাবরের মতোই হতাশ হলো তৈমুর। শীতল কণ্ঠে বলল, রাগ করার কারণ কি এই বিয়েটা? কিন্তু আম্মা, আপনি তো চেয়েছিলেন আমি যাতে বিয়ে করে সংসার করি, আপনার জন্য বৌমা নিয়ে আসে। তাহলে এখন আপনি কেন এমন করছেন? কেন একবারও নিচে নামলেন না? জানেন আম্মা, ওদিকে এই ব্যাপারটা নিয়ে সবে কত কথা বলছে। মৈনব্রত ভঙ্গ করে এবার কথা বললেন শাহানা।